ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে, তাই না? জি মিস। জি মিস। ছুটিতে পড়াশোনা কিছু হয়েছে ম্যাম আসসালামু আলাইকুম। নাকি শুধু ছুটি কেটেছে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের লেকচার হচ্ছে 9, রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় আসসালামু অধ্যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় অধ্যায় আমরা পড়াচ্ছিলাম। দ্বিতীয় অধ্যায় হয়তো আরো কয়েকটি লেকচার লেগে যাবে, কারণ দ্বিতীয় অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেগুলো না পড়ালেই নয়। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম। জি ম্যাম। সবাই এত পরে অ্যাডমিট হয় যে অ্যাডমিট করতে করতে অনেক সময় চলে যায়। আচ্ছা, দেখো যে প্রথমেই আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি মোটামুটি, যেমন হচ্ছে আপ-বাউ নীতি। সবাই মিউট করে রাখো, কারো একজনের কাছ থেকে একটু শব্দ আসতেছে, মিউট করে রাখো। আচ্ছা, আপ-বাউ নীতি, হুন্ডের নীতি। আর এত পরে সবাই অ্যাডমিট হয় কেন?
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো আব্বাও নীতি, যেটা আমরা এসএসসি লেভেলে মোটামুটি একটু জেনে এসেছি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি, এই তিনটা নীতি সম্পর্কে আমরা আজকে জানবো। এবং এছাড়াও জানবো হচ্ছে কিভাবে ইলেকট্রন বিন্যাস কোন গ্রুপে, ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে কোন গ্রুপে কোন মৌল অবস্থান করছে এবং কত পর্যায়ে অবস্থান করছে, এগুলো বিষয় নিয়ে আমরা জানবো। তাহলে দেখো, একটি মৌলের পারমাণবিক সংখ্যা যত, অর্থাৎ তার নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন ওর কক্ষপথে বাইরের চারদিক দিয়ে ঘুরে বেড়ায়। এক একটি শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, যেটা আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের নীতি বা সূত্র হচ্ছে 2n²। এখান থেকে আমরা n এর মান বসিয়ে কতটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে সেটি বের করতে পারি। আচ্ছা, কেউ একজন মিউট করো নাই, প্লিজ মিউট করো। তাহলে ইলেকট্রন সমূহ যত্রতত্র থাকে না, বিভিন্ন শক্তি স্তরে, উপস্তরে এবং অরবিটালে ইলেকট্রন গুলো নিয়ম মাফিক বিতরণ করে। তাহলে ইলেকট্রন গুলো কোথায় থাকতে পারে? শক্তি স্তরে থাকতে পারে, উপশক্তি স্তরে থাকতে পারে, অর্থাৎ অরবিটাল গুলোতে ইলেকট্রন নির্দিষ্ট ভাবে সজ্জিত থাকে। এটাকেই আমরা বলবো ইলেকট্রন বিন্যাস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইলেকট্রন বিন্যাস কাকে বলে, তাহলে দিতে হবে যে ইলেকট্রন গুলো শক্তি স্তরে বা উপশক্তি স্তরে বা অরবিটালে সজ্জিত থাকার যে প্রক্রিয়া, সেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস বলে থাকি। তাহলে কি কিভাবে ইলেকট্রন বিন্যাস হতে পারে? দেখো, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। তাহলে প্রধান শক্তি স্তর বলতে এখানে এন এর মান অনুসারে, যেমন হচ্ছে এন এর মান 1 হলে, এন এর মান 2 হলে, এন এর মান 3 হলে এভাবে ইলেকট্রন প্রবেশ করবে। এন এর মান 1 পূর্ণ হলে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এভাবে যাবে। অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5 এভাবে দেওয়া রয়েছে, যে প্রথমে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, এভাবে চলবে। এরপরে হচ্ছে উপশক্তি স্তর কোনগুলো, যেগুলো আমরা জেনেছি এসপি ডি এফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তাহলে প্রথমে আগে এস এ ইলেকট্রন যাবে, এরপর পি তে, এরপর ডি তে, এরপর ই তে, এভাবে ইলেকট্রন গুলো যেতে থাকবে। 3 নম্বরে রয়েছে অরবিটালে ইলেকট্রন প্রবেশ। এগুলোই হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা আগে দেখোনি, যে অরবিটালে যে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে, এই নীতিটা তোমরা দেখোনি। তো এটা সম্পর্কে তোমাদের আজকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে কোনো উপস্তরের প্রত্যেকটি অরবিটালের শক্তি সমান, অর্থাৎ পিতে যে 3টা উপশক্তি স্তর রয়েছে, যে পিএক্স, পিওয়াই, পিজেড, এই 3টা শক্তি কিন্তু সমান। এদের মধ্যে কিন্তু শক্তির কোনো তারতম্য হবে না, কিন্তু পি থেকে ডিতে বা এস থেকে পিতে এখানে কিন্তু শক্তির তারতম্য হবে। কিন্তু একই উপশক্তি স্তরের যে ভাগগুলো রয়েছে, পিএক্স, পিওয়াই, পিজেড অথবা ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, জেড, মানে ডি এর যে 5টা ভাগ রয়েছে সেগুলোতে কিন্তু শক্তি সমান থাকবে। তাহলে প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। এরপর একটু আবার বলবেন? হ্যাঁ, আমি বলছি যে কোনো উপশক্তি স্তরে যে অরবিটাল সমূহ শক্তি সমান, অর্থাৎ যেমন পি তে যদি আমি বলি, যে পি এক্স, পি ওয়াই, পি জেড 3টা যে ভাগ, এই ভাগের মধ্যে কিন্তু শক্তির কোনো তারতম্য হবে না। অর্থাৎ পি এক্স এরও যা শক্তি, পি ওয়াই এরও সেই শক্তি, পি জেড এরও সেই একই পরিমাণের শক্তি। কিন্তু এস থেকে যদি পি তে যাই অথবা পি থেকে যদি ডি তে যাই, সেই ক্ষেত্রে কিন্তু শক্তির কিন্তু তারতম্য হবে। সেটাই বলছে যে প্রতিটি অরবিটালে প্রথমে কি করবে, ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। এরপর প্রাপ্যতা অনুসারে প্রত্যেক অরবিটালে আরো একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অরবিটালের ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে হুন্ডের নীতি বলে বা হুন্ডস প্রিন্সিপাল বলে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হুন্ডের নীতি কি, নীতিটা কি পরবর্তীতে আমি আবার বলছি, কিন্তু যদি এটা সম্পর্কে ব্যাখ্যা করো বা ডিটেলস কিছু লিখতে বলে, তাহলে বলতে হবে যে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরে যদি আরো ইলেকট্রন অবশিষ্ট থাকে সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে ইলেকট্রন দ্বিমুখী স্পিনে প্রবেশ করবে। কিন্তু একই সাথে শুরু থেকেই ইলেকট্রন একবার একমুখী একবার দ্বিমুখী এরকম প্রবেশ করবে না। অর্থাৎ পি
এ ধরো পি তে আমার 2টা ইলেকট্রন আছে, তাহলে 2টাই যে আমি পিএক্স এ দিব এমন কিন্তু হবে না, আমাকে দিতে হবে একটা পিএক্স এ একটা পিওয়াই এ। এভাবে যদি ধরো 4টা থাকে তাহলে প্রথমে একটা পিএক্স এ, তারপরে পিওয়াই, তারপরে পিজেড এ দেওয়ার পরে 3টা দেওয়ার পরে আরো একটা অবশিষ্ট থাকলো, সেটা আমরা আবার পিএক্স থেকে বিপরীতমুখী স্পিনে দিতে শুরু করব। এটাই হচ্ছে হুন্ডের নীতিটা আমি এখানে দেখাচ্ছি। দেখো যে পরবর্তীতে আমি হুন্ডের নীতি দেখাবো। এটার পরে পলিবর্জন নীতি। তাহলে পলিবর্জন নীতি হচ্ছে কি, দেখো যে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তাহলে আমরা এখানে 3টা আগে জেনে আসলাম, এরপরে আমরা জানছি কি 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে পলিবর্জন নীতি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পলিবর্জন নীতিটি ব্যাখ্যা করো, অথবা এমন ভাবে প্রশ্ন আসতে পারে যে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না কেন, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সংজ্ঞাটা কিন্তু তো ম্যাম এটাকে বর্জন নীতি কেন বলে? বর্জন নীতি কেন বলে, কারণ হচ্ছে যে একজন ইনক্লুড হচ্ছে, ওকে যুক্ত করি। বর্জন নীতি বলছে হচ্ছে যে এই যে দেখো 4টা যে কোয়ান্টাম সংখ্যা আমরা আগে জেনে এসেছি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে 4টার মধ্যে যে কোনো একটা অন্তত আলাদা হচ্ছে, তার মানে কি একজনকে বর্জন করছে, এই জন্য এটার নাম থেকে নাম হয়েছে যে বর্জন। মানে পলি একজন বিজ্ঞানী, আর ওনার নাম অনুসারে তো পলিবর্জন মানে হচ্ছে যে 4টার মধ্যে একটাকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, মানে ওই একটা কোয়ান্টাম সংখ্যা কখনোই দুটি ইলেকট্রনের জন্য সেম হতে পারে না, যেহেতু বর্জন করতে হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে পলিবর্জন নীতি। তাহলে দেখো যে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য, ছিল বলো মিস, কোয়ান্টাম সংখ্যাকে আবার একটু বললে একটু ভালো হতো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরগুলো রয়েছে সেগুলো শক্তি স্তরের কোন স্তরে রয়েছে, শুধু প্রধান শক্তি স্তর না অপশক্তি স্তর, এগুলো বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাগুলোর অবতারণা করা হয়েছে, সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটাকে এম দিয়ে প্রকাশ করি, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এই 4টা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সেটাই হচ্ছে পলিবর্জন নীতির ক্ষেত্রে কি হবে, যে 4টা কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা অন্তত আলাদা হবে। এটাই হচ্ছে এটার হচ্ছে নিয়ম, যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারবে না, অন্তত একটা হলেও আলাদা হবে। সেটাই দেখো যে 2টা যে ইলেকট্রন রয়েছে সেটার দেখো এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান +½ আমরা দেখেছি যে স্পিন কোয়ান্টাম সংখ্যায় ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে সেটা হচ্ছে একটা +½ একটা হচ্ছে -½ এটা কিন্তু একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখানো হচ্ছে। তো দেখো এই সবগুলা সেম, কিন্তু এখানে এসে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, যার কারণে এটা কিন্তু আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে পলিবর্জন নীতি, অর্থাৎ একই পরমাণুর দুটি ইলেকট্রনের কক্ষপথের আকার এন দিয়ে যেটা প্রকাশ করি, আকৃতি এল দিয়ে, কৌণিক অবস্থান এম একই হতে পারে যদি তারা নিজ অক্ষের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হবে। শুধুমাত্র কি হবে, যে ঘূর্ণনের দিকটা এটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরতে থাকবে। তাহলে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। তাহলে 2টা ইলেকট্রন কিভাবে থাকতে পারছে, পরস্পরের সাথে থাকতে পারছে এই ভেবে যে তাদের মধ্যে ঘূর্ণন বা স্পিন যে গতি সেটা হচ্ছে বিপরীতমুখী, 2টাই কিন্তু একমুখী না। এই কারণেই যখন আমরা হুন্ডের নীতি আবার দেখবো, ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরে দ্বিমুখী স্পিনে কিভাবে প্রবেশ করবে এটা পরবর্তীতে দেখলে তোমরা এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পলিবর্জন নীতি অনুসারে দেখো এস এ হচ্ছে অরবিটাল সংখ্যা 1, অর্থাৎ সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ এস এর কোনো ভাগ নেই। পি তে হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড 3টা ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক অরবিটাল সংখ্যা 3, কিন্তু সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 6টা, যেহেতু আমরা p6 লিখি। ডি তে হচ্ছে 5টা, অর্থাৎ ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে জেড স্কোয়ার।
এই 5টা যে ভাগ হচ্ছে ডিতে, এতে দিতে হচ্ছে 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এর যে ভাগগুলো সেগুলো এখনো কাজ চলছে, এগুলো সম্পর্কে এখনো ডিটেলস কোনো মতবাদ বিজ্ঞানীরা দিতে পারেননি, শুধুমাত্র বলেছেন যে এপেরও 7টি ভাগ ম্যাম রয়েছে, সেখানে ম্যাম ডি এর ভাগটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, ডি হচ্ছে এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এরপরে আপ বাউ নীতি। এই নীতিটা সম্পর্কে তোমরা ক্লাস 10-এ কিছুটা পরিমাণে জেনে এসেছো। কি হবে, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপরে যদি ইলেকট্রন থাকে তাহলে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এটাকে আমরা আপ বাউ নীতি বা বিল্ডিং আপ প্রিন্সিপাল বলে থাকি। এইখানে একটা প্রশ্ন প্রায় আসে যে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় দেখা যায় অনেক ক্ষেত্রে ডিতে আগে ইলেকট্রন না দিয়ে এসে আগে ইলেকট্রন দিচ্ছি 3D এবং 4s এর ক্ষেত্রে, অথবা 3D এবং 4p এর মধ্যে 3D তে আগে দিচ্ছি তারপরে 4p তে দিচ্ছি। এইগুলো কেন করি, এগুলোর ব্যাখ্যা হচ্ছে এখানে রয়েছে। দেখো যে 3D অরবিটালের জন্য n এর মান হচ্ছে 3, তার মানে যেহেতু এখানে 3 শক্তি স্তর 3 নম্বর, তাহলে n এর মান 3, l এর মান 2, মানে l এর মান হচ্ছে 0 থেকে শুরু। l হচ্ছে 0 থেকে শুরু, ভালো করে খেয়াল করবে, l হচ্ছে 0 থেকে 0 1 2, তাহলে 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, আর 2 মানে হচ্ছে d। এইভাবে আমার ভাগগুলো করতে হবে, সেই হিসেবে আমার পরে l এর মান হচ্ছে 2। এখান থেকে যদি এই দুইটার যোগফল করি তাহলে দেখো এর মান হচ্ছে 5 পেলাম। আর 4s অরবিটালের জন্য n এর মান 4, আর যেহেতু s তার মানে l এর মান 0, তাহলে n প্লাস l এর মান এখানে পেলাম 4। এর মধ্যে দেখো নিম্ন শক্তি হচ্ছে 4, যেহেতু 4 হচ্ছে 5 এর চেয়ে ছোট, তাহলে ইলেকট্রন আগে 4 এ প্রবেশ করবে, যার কারণেই আমরা 3D তে ইলেকট্রন দেওয়ার আগে 4s এ দিই, যদি আমাদের ইলেকট্রন সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে। আর যদি ইলেকট্রন সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে তোমরা আগে 3D তেও দিতে পারো, পরে 4s এও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে আগে 4s এ দিতে হবে, এরপরে যেগুলো অবশিষ্ট থাকবে সেটা 3D তে দিতে হবে। এটা হচ্ছে আউটবাউন্ড নীতি। তাহলে n প্লাস l এর মান যা কম হবে ইলেকট্রন তাতে প্রবেশ করবে। এবার সমস্যা আরেক জায়গা রয়ে গেল যে অনেক সময় n প্লাস l এর মান একই হবে। বলো মিস, এখানে যে প্রত্যেকটা অরবিটাল আছে এবং প্রত্যেকটা অরবিটালে যে এন এর মান আছে, এগুলো যে মুখস্থ করে ফেলতে হবে না? বুঝিনি তোমার কথা, তোমার কথা ক্লিয়ার আসেনি, ভালো করে বলো, আরেকবার বলো। প্রত্যেকটা অরবিটাল আছে, হ্যাঁ 3D অরবিটাল, তারপরে 4s হ্যাঁ হ্যাঁ অরবিটাল, হ্যাঁ এখানে তো এন এর মান আলাদা, তাই না মিস? হ্যাঁ, অবশ্যই তোমার অরবিটাল সংখ্যা দেখে তোমাদের 3 নাকি 4 নাকি 5 নাকি 6 এভাবে দেখে তোমার এন এর মান আলাদা হবে, এন এর মান আলাদা আচ্ছা, হবে, ডি ডিএসপি ডিএফ এগুলোর জন্য এল এর মান আলাদা হবে, এই সবগুলোই আলাদা হবে। তোমার ওটা দেখে তোমাকে বুঝতে হবে যে এন এর মান কত হবে, এল এর মান কত হবে। এবার এন প্লাস এল এর মান দেখো যেটা কম হলো সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করলে, এটা আমরা শিখলাম। কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখবে কি এন প্লাস এল এর মান দুইটাই সমান, যেমন ধরো 3D আর 4p এর দেখো দুইটারই যোগফল 5, তাহলে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এইটা বোঝার জন্য দেখো 4p অপেক্ষা 3D অরবিটালে n এর মান কম, তখন আমরা কি দেখবো, যার n এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দুইটা নিয়ম এখানে জানলাম, একটা হচ্ছে n প্লাস l এর যোগফল যার কম হবে ইলেকট্রন সেখানে প্রবেশ করবে, আর যদি n প্লাস l এর যোগফল সমান হয় সেক্ষেত্রে n এর মান যার কম হবে ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। আর কোনো কোশ্চেন আছে এখানে? নো আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। এবার এই যে আপ-বাউন্ড নীতি তোমরা এটা এসএসসি লেভেলে শিখে এসেছো কিভাবে এটা আপ-বাউন্ড নীতিটা করতে হয়। যদি আমার মনে হয় যে সবাই মোটামুটি এটা পারো, যার কারণে এটা আর আমি ডিটেলস বোঝাতে যাচ্ছি না যে ইলেকট্রন এভাবে ইলেকট্রন মুখে প্রবেশ করে। ব্যতিক্রমটা কোথায় এসে হয়, এই যে 2p-র পরে এখানে হচ্ছে দেখো 2p-র পরে 3s, 3s এর পরে আমার হচ্ছে কি হচ্ছে, এক মিনিট আমার ল্যাপটপের লো ব্যাটারি দেখাচ্ছে।
কেউ একজন আনমিউট করে আছো, সে মিউট করো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে দেখো, এটা হচ্ছে আব্বাও নীতি, যেটাতে হচ্ছে ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করে। ব্যতিক্রম দেখো কোথায় হচ্ছে 3p এর পরে এখানে এসে 4s এ আগে ইলেকট্রন যাচ্ছে, কেননা হচ্ছে 4s এর শক্তি হচ্ছে কম। এরপরে 3d, এভাবে ইলেকট্রন বিন্যাস গুলো। এটা যদি তোমরা অনেকে কাটা শিখেছো যে উপরে থেকে নিচে আসতে হয়, মাঝখান দিয়ে ডট লাইন যাবে, পরবর্তীতে আবার আরেকটা করে কক্ষপথকে কাটবে, এইভাবে ইলেকট্রন বিন্যাসের এটা করতে হয়। এরপরে হচ্ছে আমরা জানবো যে মৌলের যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এই ব্যতিক্রমটা কোথায় কোথায় হচ্ছে এই জিনিসগুলো এখানে রয়েছে। যে এখানে দেখো বেশ কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে, বলা রয়েছে দেখো স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে আয়রন, যেটা মৌল দুটির পরমাণুতে যদিও শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন 3p উপস্তরের পরেই 4s এ প্রবেশ করে, তারপর 3d অরবিটালে যায়, কিন্তু 3d অরবিটাল লেখা হয় 4s এর পূর্বে। কেন লেখা হয়? কারণ এক্ষেত্রে ইলেকট্রন কম থাকলে আমরা আগে 4s লিখবো, তারপরে 3d লিখবো। কারণ হচ্ছে ইলেকট্রন শক্তির ক্রম অনুসারে অরবিটাল সমূহে প্রবেশ করলে তাদের উপস্থাপন করা হয় কোয়ান্টাম সংখ্যার ক্রম অনুসারে, অর্থাৎ n এর মান 1 2 3 4 ইত্যাদি হলে এই আকারে এটাকে প্রকাশ করা হয়। এবার এই যে ডি উপস্তরে বিন্যাস, যেটা ব্যতিক্রম আমরা, এটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, যে কোপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কোপার এবং ক্রোমিয়াম এই দুটোই হচ্ছে ব্যতিক্রমী, সেটা হচ্ছে ডি উপস্তরের বিন্যাসের ক্ষেত্রে কি হয় দেখো, 3s2 3p6 3d, এখানে ডিটা আগে না দিয়ে আমরা 4s টা দিব আগে, দেওয়ার পরে 3d তে 9টা থাকলো, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিতে এই যে 9টা আর 4টা এই ইলেকট্রন গুলো খুবই অস্থিতিশীল। এটাকে স্থিতিশীল করার জন্য পরবর্তী কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন টেনে নিয়ে D9 হলে সেটা 10 হয়ে যাবে, আর D4 হলে সেটা 5 হবে, অর্থাৎ পূর্ণ এবং অধপূর্ণ যেটাকে বলে এটা হবে। এই ব্যতিক্রমটা তোমরা ভালো করে খেয়াল করবে, যে 3D9 কখনো থাকতে পারে না, 3D4 কখনো থাকতে পারে না, সেক্ষেত্রে 4s2 যে ইলেকট্রনটা থাকবে এখান থেকে একটা ইলেকট্রন। মিউট করো, নিশাত মিউট করো। এরপরে হচ্ছে এফ উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন থাকে। দেখো যে এখানে বেরিয়াম হচ্ছে 56 এর উপশক্তি স্তর, 6s পূর্ণ হওয়ার পরে বর্ণিত ধারা অনুযায়ী ল্যান্থেনাম 57 এ ইলেকট্রন 4f এ প্রবেশ করে। এরকম ভাবে বেশ কিছু মূল্য দেওয়া রয়েছে যেগুলোতে ইলেকট্রন বিন্যাসের কিছুটা ব্যতিক্রম হয়। তোমরা 1 থেকে 18 পর্যন্ত 30 পর্যন্ত মোটামুটি সবাই জানো, এরপরেও পরবর্তীতে অনেকে অনেক জানো, তবে চেষ্টা করবে 118টা মৌলের ইলেকট্রন বিন্যাসের জন্য তোমরা করতে পারো। আচ্ছা, এবার আমরা আসছি যে নীতিটা এতক্ষণ ধরে আমরা বলছিলাম, যে হুন্ডের নীতি। এই যে হুন্ডের নীতি, ইলেকট্রন প্রথমে কি করবে, একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরে যদি ইলেকট্রন থাকে তবে দ্বিমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস প্রথমে আমরা 1s2 2s2 2p3 এইভাবে আগে করে নেব, নেয়ার পরে পিতে যে তিনটা ভাগ থাকে px py pz, এই মিউট করো না কে যেন আনমিউট করে রাখছে। প্লিজ, মিউট করে রাখো সবাই, এরকম শব্দ আসলে তো ক্লাসে সমস্যা হবে। তাহলে দেখো যে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো যেভাবে জেনারেলি করি ওইভাবে করে নিব, যেমন হচ্ছে 1s2 2s2 2p হচ্ছে 3। এরপরে দেখবো লাস্টের কক্ষপথে যে ইলেকট্রন গুলো রয়েছে, পিতে হলে পি তিনটা ভাগ px py pz। তাহলে দেখো যেহেতু তিনটা ইলেকট্রন আছে, প্রথমে ইলেকট্রন একমুখী স্পিনে বলেছি, এজন্য দেখো একটা একটা করে ইলেকট্রন দেওয়া হয়েছে।
এরপরে যদি ইলেকট্রন বেশি থাকে সেক্ষেত্রে পরবর্তী এগুলো দেখানো হয়েছে। দেখো প্রথমে এই দুইটা তো পূর্ণ থাকবে, যেহেতু দুইটা দুইটা করে ইলেকট্রন রয়েছে। পিতে যে এটা হবে যে প্রথমে ইলেকট্রন এই যে একমুখী স্পিন, এটা কিন্তু খেয়াল করবে যখন ইলেকট্রন একটা করে যাবে, এবং গুন্ডের নীতির ক্ষেত্রে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে, দেখো তিনটাই যেহেতু ইলেকট্রন রয়েছে প্রথমে একমুখী করে স্পিনে গেল। পরবর্তীতে যখন অক্সিজেনের দেখবো তখন দেখো পিতে 4টা ইলেকট্রন, তাহলে এক্স এখানে 2টা হয়ে গেল। এই যে তিনটা দেওয়ার পরে একটা একটা করে 3টা দেওয়ার পরে একটা অবশিষ্ট থাকলো, প্রথমে সেটা পিএক্স এ যাবে। এভাবে যদি ফ্লোরিন করি তাহলে আরো একটা যাবে। ফ্লোরিনের পরে যদি আমরা নিয়ন করি তাহলে এখানে ইলেকট্রন অরবিটাল পূর্ণ হয়ে যাবে, যে আরেকটা ইলেকট্রন বিন্যাস হবে। এভাবে গুন্ডের নীতি অনুসারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিলে আশা করি সবাই পারবে। পারবে তো? জি টিচার। ওকে, জি ধন্যবাদ। ম্যাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ। তাহলে প্রয়োগ কি কি হতে পারে? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের যোজ্যতা নির্ণয় করতে পারি বা যোজনী নির্ণয় করতে পারি, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারি, আর মৌলের সক্রিয়তা নির্ণয় করতে পারি, যে মৌলটা কোনটা আগে কোনটা পরে। সক্রিয়তার সিরিজ থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। তাহলে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মৌলের যোজ্যতা নির্ণয়, যোজ্যতা স্তর আর যোজ্যতা ইলেকট্রন। রাসায়নিক সংযোগ তথা যোজ্যতা গঠনের সময় পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে, অর্থাৎ শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এ যোজ্যতা গঠনে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন অংশগ্রহণ করে বলে পরমাণুর সর্ববহিস্থ স্তরকে যোজ্যতা স্তর বলে। তাহলে যোজ্যতা স্তর কাকে বলে? পরমাণু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন যেখানে থাকে সেটাই হচ্ছে সর্ববহিস্থ স্তর বা যোজ্যতা স্তর। আর যোজ্যতা স্তরের যে কয়টি ইলেকট্রন কোন রাসায়নিক বন্ধন বা বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। উদাহরণ হিসাবে যদি আমরা একটা গঠন বিবেচনা করি, আমি সরাসরি চিত্রে দিয়ে দেখাচ্ছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন। আমরা জানি পানি গঠন করে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখানে করলাম। করার পরে দেখো এখানে হচ্ছে আনপেয়ার্ড যে ইলেকট্রন গুলো থাকবে, এখানে 2টা, তার মানে এটা পেয়ার হয়ে গেছে, এটা আর আমার যোজ্যতা ইলেকট্রন আকারে থাকলো না। তখন এখানে আমার 2টা যে ইলেকট্রন থাকলে এটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যেগুলো আনপেয়ার থাকবে, পেয়ার অবস্থায় থাকবে না। আর এই পুরো স্তরটাকে আমরা বলবো যোজ্যতা স্তর, যেহেতু এখানে একটু সবগুলোই, এই পুরোটাই হচ্ছে যোজ্যতা স্তর বা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এই 2টা। তখন কি হবে? এই যে অক্সিজেনের দেখো এখানে 2টা যোজ্যতা ইলেকট্রন রয়েছে। এখানে দেখো এই যে হাইড্রোজেনের যে এখানে দেখানো রয়েছে, এখানে হাইড্রোজেনের একটা বন্ধন ক্রস দিয়ে দেখানো হয়েছে, এখানে হাইড্রোজেনের একটা ক্রস দিয়ে দেখানো হয়েছে। আর অক্সিজেনের এখানে দেখো 2, 4, 6, তাহলে এখানে যে 6টা ইলেকট্রন রয়েছে সেই 6টা ইলেকট্রন এখানে দেয়া রয়েছে। এখানে 2 জোড়া, এই যে এখানে যে 2টা আর এখানে 2টা, 4টা, এই 4টাকে বলে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন। হ্যাঁ, এই কারণেই কিন্তু পানির বন্ধন কোণ আলাদা হয়। পরবর্তীতে যখন তোমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবে বা পড়বে তখন এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে, যে একই আকৃতি হওয়া সত্ত্বেও মানে কোণ কেন আলাদা হয়ে যায়, এগুলো পরবর্তীতে তোমরা দেখবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে 2টা করে ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন, যার কারণে কিন্তু কি হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন দিয়ে আমরা কিভাবে যৌগ রাসায়নিক বন্ধন দ্বারা তৈরি করতে পারি, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের। এরপরে হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটাও তোমরা অনেকেই জানো, ক্লাস 9, 10 তোমরা শিখে এসেছো যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়, যে একটাই মৌল কোন গ্রুপের কত নাম্বার পর্যায়ে অবস্থিত, এটা তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে পারো। এখানে আমি কয়েকটি দেখাচ্ছি, যেমন দেখো গ্রুপে অবস্থান নির্ণয়, এত পরেও অ্যাডমিট হয় সবাই। আচ্ছা, গ্রুপে অবস্থান নির্ণয়, প্রথমে দেখো যে এস এবং পি উপস্তরে 1 থেকে 7টি ইলেকট্রন থাকলে মৌলটি যথাক্রমে গ্রুপ 1 থেকে 7 এর অন্তর্ভুক্ত হবে।
যেমন দেখো এখানে সোডিয়ামের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন তার গ্রুপে একে দেওয়া হয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে লাস্টের কক্ষপথে 5 আর 2 7টা ইলেকট্রন তার গ্রুপ 7 দেওয়া হয়েছে। তবে বহিস্থ এস এবং পি উপস্তরে মোট 8টি ইলেকট্রন থাকলে মৌলটির অবস্থান শূন্য গ্রুপে হবে, অর্থাৎ মৌলটি নিষ্ক্রিয় হবে। দেখো 6 আর 2 8টা, সেক্ষেত্রে আমরা গ্রুপ শূন্যতে দিব। আবার বহিস্থ ডি এবং এস উপস্তরে 3 থেকে 7 মোট যতটি ইলেকট্রন থাকে মৌলটি তত নম্বর গ্রুপে হবে। যেমন স্ক্যান্ডিয়াম দেখো এখানে ডিতে 1 এসে 2, তার মানে 2 এর একে 3। যদিও এখানে দেখো শক্তি স্তরগুলো কিন্তু আলাদা, এটা 3D এটা 4s, বাট হচ্ছে যেহেতু প্রথমে আগে ইলেকট্রন 4s এ যাবে, এরপর প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন 3D দিতে যাবে, এই কারণে এই দুইটার মিলেই আমাকে গ্রুপ নাম্বারটা বের করতে হবে। তোমরা এসএসসি তে দেখে এসেছিলে যে এস এবং এস এ থাকলে ইলেকট্রন কত হবে, এস এবং পি তে থাকলে 10 যোগ করে করতে হয়, আবার হচ্ছে যে এস এবং ডি তে থাকলে দুইটার যোগফল হয়। এগুলো তোমরা জেনে এসেছো, তাই এখানে আর ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করছি না। আর যদি ডি এবং এস উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা 10টির বেশি হলে গ্রুপ নির্ণয়ে আর ডি বিবেচিত হয় না, শুধু এস উপস্তরের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নির্দেশ করে। দেখো এখানে 10টা ইলেকট্রন হয়ে গেছে, যার কারণে এটাকে আর ওই কাউন্ট করা হয় না, পূর্ণ হয়ে গেলে আর সেটাকে কাউন্ট করা হয় না, শুধুমাত্র এস এর ইলেকট্রন নির্ণয় দেখে এটাকে গ্রুপ নির্ণয় করা হয়। এবার হচ্ছে এর মধ্যে আবার সাব গ্রুপ বা উপগ্রুপ যেগুলো রয়েছে, যে গ্রুপ এ এবং গ্রুপ বি, এ কোনগুলো হবে এস এবং পি তে যদি ইলেকট্রন যায় সেগুলোকে আমরা সব এ তে দিব, আর যদি ডি তে ইলেকট্রন যায় তাহলে সেটাকে আমরা বি তে দিব। যেমন দেখো এখানে স্ক্যান্ডিয়াম মৌলটি 3b এবং জিঙ্ক হচ্ছে 30 মৌল 2b এ অবস্থিত। কারণটা দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন দেখো এখানে d1 আর এখানে s এর 2টা, তার মানে 2 এর একে 3, আর যেহেতু d তে ইলেকট্রন আছে তাই 3b লেখা হয়েছে। আর জিঙ্কের ক্ষেত্রে দেখো এখানে 10 পূর্ণ হয়ে গেছে, তার মানে এটাকে আর কাউন্ট করা হবে না, শুধুমাত্র s এ যে 2টা ইলেকট্রন আছে তাই এটা 2, কিন্তু যেহেতু d তে ইলেকট্রন গেছে তাই কারণে এটাকে b দেওয়া হয়েছে। এই হচ্ছে এ আর বি এর ভাগ। এরপরে হচ্ছে পর্যায় নির্ণয়, যেটা তোমরা সবাই জানো, এটা খুবই সহজ, যে কত নাম্বার পর্যায়ে যাচ্ছে ওইটাই হচ্ছে তার পর্যায়। যেমন এটা 3 পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে, এটা হচ্ছে 3 নং পর্যায়, 4 পর্যন্ত গেলে 4, 5 পর্যন্ত গেলে 5, এটা পর্যায়টা খুবই সহজ। আর মৌলের অবস্থান বিভিন্ন যে রয়েছে 18টি কলামে 1 থেকে 18 পর্যন্ত মৌলসমূহ যে স্থান দেওয়া হয়েছে সেগুলো কি অনুসারে স্থান দেওয়া হয়েছে, 1 নম্বর গ্রুপকে কি বলা হয়, 2 নম্বর গ্রুপকে কি বলা হয়, এগুলো বিভিন্ন ছন্দ দিয়ে মৌলগুলোকে মনে রাখার রয়েছে। এগুলো হয়তো স্যার তোমাদেরকে পড়িয়ে ফেলেছেন, ওগুলো তোমরা ওখান থেকে পড়ে ফেলবে। স্যার যেহেতু এগুলো পড়িয়ে ফেলেছে, হয়তো তোমাদের পড়িয়েছেন না স্যার, যে মৌলগুলোকে মনে রাখা হবে কিভাবে? জি ম্যাম। তোমরা মনে রাখবা সবসময় যে কোন কলামে কোন মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলো কি কি মৌল। 1 নম্বর গ্রুপ বললে যেন তোমরা বলতে পারো যে এ মৌলগুলো 1 নম্বর গ্রুপে রয়েছে, 2 নম্বর বললে কি কি মৌল আছে, এবং সেই মৌলগুলো নামগুলো তোমরা মুখস্থ রাখবে। প্লাস চেষ্টা করবে অন্তত 60টার মতো মৌলের মোটামুটি তোমাদের সবকিছু জানতে হবে। 1 থেকে 30 পর্যন্ত তো সবাই জানো, আবার গ্রুপ ভিত্তিক কিছু জানতে হবে। এই মোটামুটি 60টার মৌলের মতো তোমাদেরকে সবসময়ের জন্য জানতে হবে। আর এমনিতে অনেক সময় ইলেকট্রন বিন্যাসের জন্য তোমরা সবগুলোই জানবে, আর ইলেকট্রন বিন্যাসের আব্বাও নীতিটা পারলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এবার আমি নাম প্রেজেন্ট করব, তোমরা একটু প্রেজেন্ট দিবে। আর তোমাদের হচ্ছে HWটা আমাদের যে প্র্যাকটিক্যাল গ্রুপ রয়েছে সেখানে আমি তোমাদের একটা HW দিয়ে দিব, তোমরা ওখান থেকে HWটা করে কেউ ওখানে সাবমিট করবে না। আগামী দিন শনিবার যেদিন ক্লাস হবে ওই দিন আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। এবার নাম প্রেজেন্ট করতেছি। রোল 1 থেকে 20 পর্যন্ত কে কে আছো বলো? মিস 301। 301, মিস 302। 302, তারপর বলো 20 পর্যন্ত। 306। 306, 316, 317, মিস 316, 308, 308, 311, কত কত 311, 311, 311, আরেকটা কে বললে, কত বললে? 310,
মিস 300 314 314 315 তারপর 309 309 তারপর এরপর মিস বলো 310 আছে 310 আচ্ছা এরপর 20 এর পরে বলো 325 325 তারপর 328 325 328 324 324 মিস 327 মিস 331 ম্যাম 336 327 মিস 327 327 দিয়েছি ম্যাম তারপর 337 ম্যাম 337 হ্যাঁ দিয়েছি 37 দিয়েছি ম্যাম 335 ম্যাম 336 336 ম্যাম 331 31 মিস 330 335 335 হ্যাঁ তারপর 330 330 দিয়েছি তারপরে শেষে বলো ম্যাম 341 341 ম্যাম 340 মিস 360 360 ম্যাম 340 40 47 হ্যাঁ মিস 44 344 তারপর মিস 300 ম্যাম কত 398 300 কত 300 কত 46 46 98 ম্যাম মিস 398 389 374 365 ম্যাম 355 355 ম্যাম 398 দিয়েছেন হ্যাঁ 98 দিয়েছি 369 369 ম্যাম 370 ম্যাম 365 ম্যাম 363 ম্যাম 340 দিয়েছেন হ্যাঁ দিয়েছি মিস 350 300 কত ম্যাম 363 50 50 দিয়েছি ম্যাম 358 মিস 373 হ্যাঁ মিস 392 মিস 364 ম্যাম 377 ম্যাম 358 58 দিয়েছি তো ওকে ম্যাম 377 77 দিয়েছি হ্যাঁ দিয়েছি ম্যাম 363 দিয়েছি তো তোমরা বারবার কেন বলতেছো দিয়েছি তো 363 একবার বলেছো তো আমি দিয়েছি তো ম্যাম 392 একজন একবারই বলো আমি শুনতে পাচ্ছি তো 393 393 হ্যাঁ দিয়েছি ম্যাম 400 400 হ্যাঁ তারপর 396 415 415 ম্যাম 404 404 404 এর পর আরেকজনকে বললে বলো ম্যাম 392 দিয়েছেন 392 দিয়েছি হ্যাঁ 392 দিয়েছি আর কেউ আছো ম্যাম 370 আচ্ছা 313 এখন হচ্ছে আবার ইন করতে চাচ্ছ ও কি ছিল আগে 313 আনিশা তুমি ইয়ে দাওনি স্ক্রিনশট দাওনি ম্যাম আপনি তো বলেননি স্ক্রিনশট দিতে তাই আমি আর হ্যাঁ নেই ওটা তুমি নিবে হ্যাঁ তোমাকে ওটা দায়িত্ব দেওয়া থাকলো আবার বলতেছি তুমি ওটা নিবে আমাকে পরপর 2বার দিবে শেষে একবার শুরুতে একবার 2বার তুমি আমাকে দিবে শুরুতে বলতে 5 মিনিট পরে ওকে একবার ম্যাম দিবে, আর শেষে একবার দিবে এটা আমি বলি Okay, না ma'am. বলি তুমি এটা পাঠিয়ে দিবে ঠিক আছে ম্যাম 413টা একটু দেওয়া যায় ওর মাইকে সমস্যা করতেছে ওর মাইক হ্যাঁ, শোনা আমি- যাচ্ছে না ওকেই বলতেছিলাম ও আমার এখানে আবার ইনক্লুড হতে যাচ্ছে আচ্ছা 413 দিয়েছি আচ্ছা তারপরে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিলে ওটা আনিশা পাঠিয়ে দাও এখনই তুলে অন্তত এখনো সবাই আছে মোটামুটি 3-4 জন হয়তো বের হয়ে গেছে বাকিরা সবাই দিয়েছে মোটামুটি ঠিক আছে এই পর্যন্ত পড়ায় এইটার উপর থেকে আমি তোমাদেরকে কয়েকটা SW লিখে আমি আমাদের যে প্র্যাকটিক্যাল গ্রুপ আছে সেই গ্রুপে দিব প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল মিউট করো প্লিজ সাবিকুন নাহার আলিফ হ্যাঁ মিউট করো আচ্ছা এবার আর প্র্যাকটিক্যালের যেগুলো আমরা করাবো যেহেতু ক্লাসে আমাদের মাত্র সপ্তাহে একটা পাই এই কারণে দেখো ক্লাসের মাঝে যদি আমরা আবার প্র্যাকটিক্যালটা ঢুকে দিই ক্লাসে অনেক কিছু বাকি রয়ে যাচ্ছে যেহেতু সেকেন্ড অধ্যায়টাই আমাদের এখনো শেষ হয়নি
সেকেন্ড সিটিতে আরো অধ্যায় রয়েছে, সেগুলো আমাদের শেষ করতে হবে। এই জন্য আমি প্র্যাকটিক্যালের বিষয়গুলো ওখানে পেজগুলো আমি দিয়ে দিব, যে পরবর্তী প্র্যাকটিক্যাল যেটা তোমরা লিখবে ওইটার পেজগুলো দিয়ে দিব, তোমরা এটা খাতায় লিখে ফেলবে। যা কারো কোনো যদি কোশ্চেন থাকে ওখানে জিজ্ঞেস করবে, ওই গ্রুপে জিজ্ঞেস করবে, যে কোনো সমস্যা থাকলে সেটা আমরা আলোচনা করে দিব। আর হচ্ছে প্র্যাকটিক্যালটা লেখার পরে অন্য কোনো এক সময়, মানে ক্লাসের টাইম ছাড়া কোনো একটা সময় সবার সুবিধা মতোই একটা সময় আমরা নির্দিষ্ট করে নিয়ে ওই সময়টাতে আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। কারণ ক্লাসে যদি আমরা এই একটা দিনের ক্লাসে যদি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করি তাহলে ক্লাসের অনেক কিছুই বাদ রয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে কয়েকটা SW সহ আজকে না দিলেও কালকে তোমাদের ওই গ্রুপে আমি দিয়ে দিব, ওখান থেকে তোমরা সবাই ওখানে কালেক্ট করবে। যারা ওই গ্রুপে যুক্ত নেই তারা ওখানে গ্রুপে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।